বহু বছর আগে 1980 সালের একটা ঘটনা, যে সময়টায় ইরাক আর ইরানের ভিতর যুদ্ধ লেগেছিল। সেই সময়টা জানা যায় ইরানের কোনো পুরুষ মানুষই বাড়িতে থাকতে পারত না। পুরুষ মানুষদেরকে জোর করে নিয়ে যাওয়া হতো যুদ্ধের ক্ষেত্রে। পুরুষ মানুষের যিনি যে কাজ করতে পারত তাকে দিয়ে সেই কাজে করানো হতো। পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে রাখা হতো যুদ্ধক্ষেত্রে। যদি কেউ যেতে চাইতো না তাহলে তার উপরে করা হতো নির্যাতন। এমনই এক পরিবারের ঘটনা বলছি। এক পরিবারের 3 জন ছিল, স্বামী, স্ত্রী এবং তাদের একটা মেয়ে। স্বামীর নাম ছিল ইরাজ, স্ত্রীর নাম ছিল সিদা, আর মেয়েটার নাম ছিল দোরসা। তাদের সংসার মোটামুটি ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একদিন ইরাজের ডাক পড়ে যায় সে যুদ্ধে যাওয়ার জন্য। তো কিছু করার নেই, যেতে হবে তাকে। তো ইরাজ যখন চলে যায় তখন বাড়িতে থাকে সিদা এবং তার মেয়ে দোরসা। দোরসা ছিল তার মায়ের অবাধ্য সন্তান। কারণটা হলো সিদা সবসময় শুধু দোরসাকে বলে লেখাপড়া করার জন্য। কিন্তু আমরা যেটা জানি, দুনিয়ার যে কোনো মানুষই লেখাপড়া বেশি মনোযোগী হলে তাকে শয়তানে ধরে, অর্থাৎ পড়ালেখা থেকে তাকে সরানো হয়। শয়তান তাকে ধোঁকা দিয়ে সরিয়ে ফেলে পড়ালেখা থেকে। এমন এক ঘটনা ঘটে এই দোরসার সাথে। লাস্ট পর্যন্ত দেখা যায় এই দোরসা তার মায়ের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। এক পর্যায়ে দোরসার সাথে তার মায়ের হাতাহাতি লেগে যায়। তারপর থেকে দেখা যায় আস্তে আস্তে পাড়াপড়শি যারা থাকে তাদের উপরেও এই শয়তানটি আক্রমণ করে, হয়ে ওঠে ভয়ানক। ঘরে থাকা সবার জন্য মুশকিল। ঘরের প্রতিটা জিনিসেই সেই শয়তান বা জিন থেকে যায়। এতে এক পর্যায়ে এই এলাকায় থাকা বা এই ঘরে থাকা কারোর জন্য আর সুবিধা হয় না। পাড়াপড়শি অনেক মানুষের মারা যায় এই শয়তানের হাতে। কিন্তু লাস্টে এই দোরসা এবং তার মায়ের সাথে কি হবে সেটাই জানবো আজকের এই মুভিটিতে। ঘটনাটা খুবই ভয়ানক এবং জটিল। তো চলুন আর দেরি না করে ইরান দেশের এই ভয়ানক জটিল ঘটনাটি দেখে এবং শুনে আসি। তো শুরু করি আজকের এই ইরান দেশের ভয়ানক গল্প ঘটনা। মুভির শুরুতেই সিদা নামের একটি মেয়েকে দেখা যায়। সিদা লেখাপড়ায় খুবই ভালো ছিল, কিন্তু তার স্বামী তাকে আর লেখাপড়া করতে দিতে চায় না। তবে সিদার লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ ছিল। সেজন্য সিদা গোপনভাবে তার হেডমাস্টার সাথে দেখা করে। এই হেডমাস্টার ছিল সিদার জীবনের সেই প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার এবং সিদাকে খুবই ভালোবাসত। সিদা যখন তার হেডমাস্টারকে লেখাপড়ার কথা বলে তখন সেই হেডমাস্টারটি বলে, তোমার আর লেখাপড়া করতে হবে না, কেননা তোমার যেহেতু বিয়ে হয়ে গিয়েছে এবং বাচ্চা কাচ্চাও হয়ে গিয়েছে, তাহলে তুমি আর লেখাপড়া করে কি করবে? এখন তোমার উচিত হলো স্বামী সংসার নিয়ে থাকা এবং তোমার মেয়েকে মানুষের মতো মানুষ করা। এখন তোমার লেখাপড়া বাদ দিয়ে তোমার মেয়েকে লেখাপড়া করানো উচিত। কিন্তু সিদার তো ইচ্ছে ছিল নিজে লেখাপড়া করার। তখন সিদাও অনেক কিছু বলে রাজি করতে চায় তার হেডমাস্টারকে, কিন্তু হেডমাস্টার কোনোভাবেই রাজি হয় না। এরপর আর কি, সিদা মন খারাপ করে চলে যায় তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পর সিদা শুনতে পায় তার স্বামী ইরাজের যুদ্ধে যাওয়ার কথা। ইরাজের নাকি আর্মি ক্যাম্প থেকে ডাক পড়েছে, তাকে যুদ্ধে যেতে হবে। ইরাজ যেহেতু একজন ডাক্তার ছিল তাই ইরাজকে ডাক্তারি কাজ করতে হবে আর তাকে আজকে চলে যেতে হবে। এ কথা সিদা শুনেই রাজি হয় না, বলে কিছুক্ষণের ভিতরেই তুমি যদি চলে যাও তাহলে কেমনে আমি এই সংসার সামলাবো? তখন ইরাজ বলে, অনেক তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপর তো আমি আবার বাড়িতে ফিরে আসব, তখন না হয় দুজন আবার একসাথে থাকবো। কিন্তু সিদা বলে, এই যুদ্ধ কখনো শেষ হবে না, কারণ এই যুদ্ধ যেভাবে লেগেছে এই যুদ্ধ শেষ হবার নয়, পুরো দেশে ধ্বংস হয়ে যেতে পারে। এসব কথা বলতে বলতে সাইরেন বেজে ওঠে। আসলে যুদ্ধের সময় সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করানো হয়। এটা কারণ হলো যখন শত্রুপক্ষ বা নিজেদের দেশের পক্ষ যখন যুদ্ধ করবে তখনই সেই সাইরেনটি বাজানো হয়, যাতে সব মানুষ সতর্ক হয়ে যায়। সাধারণ মানুষ তো এই যুদ্ধের কোনো কিছু বোঝে না, তাই সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এই সাইরেনটি বাজানো হয়। তো সিদারা যখন এই সাইরেনটি শুনতে পায় তখন সিদা আর দোরসা সে বেসমেন্টে চলে যায়। বেসমেন্টে দেখা যায় অনেক মানুষ রয়েছে যারা ছিল সিদাদের প্রতিবেশী। আসলে যুদ্ধের সময় উপরে বাড়ি ঘরে মানুষ থাকাটা বিপজ্জনক, সেজন্য সব মানুষ বেসমেন্টের ভিতরে থাকতো। যখন সেখানে অ্যাটাক হতো সবাই বেসমেন্টে চলে যেত। বেসমেন্টে যাওয়ার পর সেখানে মেহেদি নামের একটি ছেলেও ছিল। দোরসাকে সে কিছু বল দেয়। সেটা জিজ্ঞাসা করে তার প্রতিবেশীদেরকে, মেহেদি নামের এই ছেলেটি কে?
তখন তাদের প্রতিবেশী বলে, এই ছেলেটির মা বাবা সবাই মারা গিয়েছে, এই ছেলেটি এতিম, সেজন্য এই ছেলেটিকে আমরা আমাদের সাথে করে নিয়ে এসেছি। এরপরে দেখা যায় শিদা এবং তার হাজব্যান্ড এবং তার মেয়ে তিনজন মিলে একসাথে খাওয়া দাওয়া করছিল। তখনই দোসা বলে, আমি গতকাল রাতে আমাদের বাড়িতে কিছু শব্দ শুনতে পেয়েছিলাম, তোমরা কি শুনতে পেয়েছিলে? তখন আমার ঘর থেকে আমি বের হয়ে দেখেছিলাম যে আমার বাড়ির সামনে দিয়ে কোনো মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। তখন শিদা আর এরাজ মনে করে হয়তোবা দোসা কোনো উল্টাপাল্টা ভয়ানক স্বপ্নে দেখেছে। তো এরাজ শিদাকে বলে, তোমার যদি এখানে থাকতে সমস্যা হয় তাহলে তুমি তোমার মা বাবার বাড়িতে গিয়ে থাকতে পারো, আমি যুদ্ধ থেকে ফিরে এসে তোমাদেরকে নিয়ে আসবো। কিন্তু তখন শিদা বলে, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আমি আমার মেয়েকে খেয়াল রাখতে পারবো। এরপর ইরাজ বের হয়ে যায় বাড়ি থেকে। তখন দোসা তার মাকে বলে, আচ্ছা মা, আজ থেকে কি আমি তোমার সাথে থাকতে পারবো? তখন শিদা জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে কেন থাকতে চাচ্ছ? তুমি কি কোনো কিছু দেখে ভয় পাচ্ছ? তখন দোসা বলে, হ্যাঁ মা, আমি তো ভয় পাচ্ছি। তখন শিদা জিজ্ঞাসা করে, তুমি কোন জিনিস দেখে ভয় পাও বলো তো? তখন দোসা বলে, আমি জিন দেখে ভয় পাই। শিদা বলে, দুনিয়াতে জিন বলতে কোনো কিছুই নেই, কিন্তু তবুও যেন দোসার মন থেকে ভয় কোনোভাবে যায় না। আসলে বেসমেন্টের ভিতরে যখন মেহেদি নামে সে ছেলের সাথে দোসা কথা বলছিল, তখন সেই মেহেদি দোসাকে বলে আর কিছু বলও দেয়, আর তার কানে কানে কিছু একটা বলেছিল। তো এখানে শিদা জিজ্ঞাসা করে, তোমাকে এই জিনের কথা কে বলেছে? তখন দোসা বলে, আমাকে মেহেদি ভাইয়া বলেছে। একথা শুনে শিদা একটু রেগে যায়, সেভাবে আমার মেয়েকে মেহেদি ভয় দেখিয়েছে। তখন শিদা মেহেদিদের বাড়িতে চলে যায়। মেহেদিদের বাড়িতে গিয়ে মেহেদির আঙ্কেল আন্টির সাথে কথা বলে মেহেদি আমার মেয়েকে ভয় দেখিয়েছে, ওকে বলবেন এরকম কাজ যেন আর কখনো না করে, আর জিন ভূত নামে দুনিয়াতে কোনো কিছুই নেই। তখন মেহেদির আন্টি শিদাকে বলে, আসলে জিন বলতে দুনিয়াতে সত্যি আছে, তবে ভূত বলতে দুনিয়াতে কিছুই নেই। তাছাড়া সব থেকে বড় কথা হলো মেহেদি তো ছোট থেকে কথা বলতে পারে না, ও তো জন্মগতই বোবা। এটা শুনে তো শিদা পুরো হতবাক। আসলে কি মেহেদি কোনো কিছু তার মেয়েকে বলেনি? তাহলে যে তার মেয়ে তাকে বলল মেহেদি তাকে এসব বলেছে, আর কিছু ভাবতে পারছিল না শিদা। এরপর শিদা তার বাড়িতে চলে আসে, মেয়েকে জিজ্ঞাসা করে, সত্যি কি মেহেদি তোমাকে কিছু বলেছে? তখন তার মেয়ে বলে, হ্যাঁ মা, আমি সত্যি বলছি, মেহেদি ভাইয়া আমাকে বলেছে আর কিছু বলও দিয়েছিল। বলগুলো দিয়ে বলেছিল এই বলগুলো যদি আমার কাছে থাকে তাহলে জিন আমার কাছে আসতে পারবে না, এটা নাকি কোনো একটা মাজার থেকে আনা বল। এরপর সিন কাট হয়ে যায়। পরে সিনে দেখা যায় ইরাজ ফোন করেছে শিদাকে। ইরাজ বলে, এখনো সময় আছে, তুমি ওর বাড়িতে চলে যাও। কারণ হলো আমি ক্যাম্প থেকে জানতে পেরেছি ওখানে নাকি আবার অ্যাটাক হবে। তখন শিদা বলে, আমার তো এই বাড়ি থেকে যাওয়া হবে না, পারবো না আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে। এসব বলতে বলতে দেখা যায় ওখানে একটা মিসাইল চলে আসে, আর তখন শিদা তার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে সে বেসমেন্টের ভিতরে চলে যায়। কিন্তু দেখা যায় দোষটা তার পুতুলকে উপরে ফেলে রেখে চলে আসছে, সেজন্য সে আবারও উপরে আসে। তখন শিদা তার মেয়ের পিছনে পিছনে যায়, উপরে চলে যায় তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু শিদা উপরে গিয়ে দেখে তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন কোনোভাবে তার মেয়ের গান ফিরায়। দোষা তখন তার মাকে বলে, মা, আমি এখানে জিন দেখেছি, আসলে দুনিয়াতে জিন বলতে সত্যি আছে। এসব বলে বলে চিল্লাতে থাকে দোসা। কিন্তু তখন শিদা কোনোভাবে তাকে একটু শান্ত করে। কিন্তু তখনই দেখা যায় তার প্রতিবেশী একটি মহিলা আসে। শিদাকে বলে, এই যে মিসাইল পড়েছে, যে এই মিসাইলের কারণে আমার বাবা হার্ট অ্যাটাক করেছে, আপনি তাড়াতাড়ি চলুন, আমাকে একটু হেল্প করুন। তখন শিদাও চলে যায় সেখান থেকে সেই মহিলাটির বাড়িতে। আসলে শিদা একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, সেজন্য তার কর্ম হলো সে যতটুকুই পারে ততটুকুই করা। শিদা সেখানে গিয়ে সেই লোকটিকে সিপিআর দিতে থাকে, কিন্তু তারপরে সেই লোকটি আর বাঁচতে পারে না। আচ্ছা, এখানে কি কোনো কিছু বুঝতে পারছেন? এখান থেকে গল্পের আসল ঘটনা শুরু, দেখতে থাকুন, আরো গভীরে যাওয়া যাক। এরপর সিন কাট হয়ে যায়। পরের সিনে দেখা যায় শিদা তার মেয়ে এবং তার প্রতিবেশীকে নিয়ে পুতুলটি খুঁজতে থাকে। আসলে যে পুতুলটি হারিয়েছে তার মেয়ে সে পুতুলটি খুঁজতে থাকে, কিন্তু পুতুলটি খুঁজে কোথাও তারা আর পায় না। তখন দোসা শিদাকে জিজ্ঞাসা করে, মা, তুমি কি পুতুলটি দেখেছো? তখন শিদা বলে, না, আমি পুতুলটি দেখিনি, তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে পুতুল খুঁজে এনে দেব। এরপরে দেখা যায় দোসার প্রচুর জ্বর আসে। জ্বরের কারণে দোসা বিছানা থেকে উঠতেই পারে না। এরপরে রাতের বেলা শিদা যখন ঘুমায় তখন মাঝরাতে হঠাৎ করে শিদার ঘুম ভেঙে যায়। তখন শিদা তার সামনে তার মেয়ে দোসাকে দেখতে পায়। তখন দোসাকে কোলে নিয়ে এসে শুয়ে পড়ে, কিন্তু এখানে দেখা যায় এটা আসলে তার মেয়েই না,
এটা হলো পুতুল। তখন আবার দোসা দরজা করা নাড়ে। এতে মুহূর্তের ভিতরেই সিদার ঘুম ভেঙে যায়। আসলে সিদা এতক্ষণ সময় এসব স্বপ্নে দেখছিল। তো সিদা তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দেয়। তারপর দেখতে পায় দোসা তাকে বলে, মা, আমার পুতুলটি আমি খুঁজে পেয়েছি, কিন্তু সে পুতুলটি জিন উপর দিকে নিয়ে চলে গিয়েছে। তখন সিদা জিজ্ঞাসা করে, কি বলছে এসব? উপর দিকে জিন তুলে নিয়ে গেছে মানে? তখন দোসা বলে, আমাদের বাড়িতে আমাদের ঘরের যে ছাদ রয়েছে সেই ছাদের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেছে সেই পুতুলটিকে। এরপর সিদা দোসাকে নিয়ে দোসা ঘরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় আসলে ছাদের ভিতরে একটা ফাটল দেখা যায়, তবে সেখানে কোনো কিছুই নেই। তখন দোসাকে সিদা বলে, তুমি ভয় পেও না, এসব আসলে এমনি দাগ হয়েছে, এসব কোনো ভূতুরে দাগ না, শুধু শুধু তুমি ভয় পাচ্ছ, জিন বলতে দুনিয়াতে কিছুই নেই। এটা বলে ঘুম পাড়িয়ে দেয় দোসাকে সিদা। এরপর দিন সকালবেলা সিদা তার ভিসিআরে টেপ লাগাতে থাকে। আসলে ভিসিআরে প্রতিদিন সকালে টেপ লাগিয়ে জিম ওয়ার্ক করে। আর এই ভিসিআর যে সময়টার ঘটনা বলছি, এই সময়টা কিন্তু ভিসিআর ছিল, তখন কিন্তু টিভি ছিল না। যাই হোক, এরপরে দেখা যায় সিদার বাড়িতে তার সেই গতকালকে প্রতিবেশীটা আসে। তখন সেই প্রতিবেশী বলে, আসলে আমার বাবা যে কালকে হার্ট স্ট্রোক করেছে সেটা কোনো মিসাইলের কারণে হয়নি। আমার বাবা বাড়িতে ভয়ঙ্কর কোনো কিছু দেখেছিল, যেটা দেখে সে সহ্য করতে পারেনি। পরে আমার বাবা হার্ট স্ট্রোক করে মারা গেছে। এরপরে রাতের বেলা সিদা তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ করে মাঝরাতে দেখতে পায় তার পাশে শুয়ে আছে তার স্বামী এরাজ। এটা দেখে সিদা একটু অবাক হয়ে যায়, এত রাতে কোথা থেকে আসলো তার স্বামী। কিন্তু মুহূর্তের ভিতরে দেখা যায় এটা কোনো মানুষই না, এটা তো একটা জিন। যখন সেটা বুঝতে পারে যে এটা জিন, তখন সিদা লাফ দিয়ে খাটের থেকে নেমে পড়ে, আর সেই জিনটিও সিদার উপরে আক্রমণ করে। কিন্তু অনেক দোয়া দরুদ পরে সিদা সেই জিনটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালবেলা সিদা তার প্রতিবেশী একজনকে ডেকে নিয়ে এসে বলে, আমার বাড়িতে কিছু অবাস্তব ঘটনা ঘটছে। প্রতিবেশী মিস্টার ফারুক আর তার স্ত্রী তারা দুজন মিলে সেই ঘরটিতে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু সেখানে কোনো কিছু তারা আর খুঁজে পায় না। সিন কাট হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় সিদা তার ঘরে খাবার খাওয়াচ্ছিল, আর তার মেয়ে টিভি দেখছিল। টিভিতে ভয়ঙ্কর মুভি দেখছিল দোসা। এরপর দোসা তার বাড়ির উপর তলায় যায়, গিয়ে সেখানে বেল বাজাতে থাকে। কিন্তু দোসা পিছনে পিছনে তার মা সিদাও সেখানে আসে। সিদা জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো, আর কেনই বা বেল বাজাচ্ছ? তখন দোসা বলে, আর আমি আমার পুতুলটি ফেরত চাই, আমার পুতুলটি আমাকে ফেরত এনে দাও। এরপরে দেখা যায় সিদা তার বাড়িওয়ালার কাছে যায়। আসলে বাড়িওয়ালা গিয়েছে সে ঘর ভাড়া দেওয়ার জন্য। ঘর ভাড়া দেওয়ার পরে সিদা তার বাড়িওয়ালাকে বলে, আমার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কিছুদিন ধরে। আমার ঘরের থেকে আমার মেয়ের পুতুলও হারিয়ে গিয়েছে। এমন অনেক ঘটনা ঘটতে থাকে আমার বাড়িতে প্রতিদিনই। আপনি কি কিছু করবেন? তখন তার বাড়িওয়ালা বলে, আমি শুনলাম তোমার মেয়ে নাকি অসুস্থ, তোমার মেয়ে কি এখন সুস্থ হয়েছে? তখন সিদা বলে, আমার মেয়ে মোটামুটি সুস্থ হয়েছে, তবে তার পুতুল তাকে ফেরত না দিলে সে আবার অসুস্থ হয়ে পড়বে। তখন বাড়িওয়ালা বলে, তুমি যে ঘটনাটা বলছো এটা জিনের ঘটনা। আসলে জিন তোমার মেয়ের উপরে প্রসেস হতে চাচ্ছে। এসব কথা কিন্তু মোটেও বিশ্বাস করে না সিদা, তবে তার মনে কিছুটা খটকা লেগে থাকে, কারণ সে এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে এরকমই দেখতে পায়। বাড়িওয়ালাটি আরো বলে, জিন যেটা একবার চিন্তা করে সেটাই জিন করে। আসলে জিনেরা মানুষের ব্যবহারকৃত জিনিসগুলো নিয়ে থাকে। এর কারণ হলো যে মানুষগুলোকে তারা টার্গেট করে সেই মানুষটা কোথায় যায় কি করে সবকিছু জিন জানতে পারে সেই জিনিসটার দ্বারা। যাই হোক, আমি এমন অনেক ঘটনা শুনেছি। আমাদের এই বাড়িতে নাকি বর্তমানে এখন জিনে অনেক চলাফেরা বেড়ে গিয়েছে। সেজন্য বলছি তোমরা একটু সাবধানে থাকবে, কারণ তোমার মেয়ের জিনিস যেহেতু একটা হারিয়ে গিয়েছে, সেজন্য তোমার মেয়ের পিছনে আসতে পারে সেই জিনটি। আর জিনকে আটকানো কিন্তু কোনোভাবে সম্ভব না, কারণ জিনেরা বাতাসের সাথে মিশে যায়। এটা বলে সিদা সেখান থেকে চলে আসে। এরপর বাড়িতে সিদা একলা খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোনো কিছু পায় না যে জিনিসটা দিয়ে তার উপকার হবে। এক পর্যায়ে সিদা একটা বই দেখতে পায়। সেই বইটাতে জিনের বিষয়ে কোনো কিছু লেখা ছিল। এই বইয়ে জিনের ব্যাপারে অনেক কিছু জানতে পারে সিদা। আসলে জিনেরা হাওয়ার সাথে মিশে যেতে পারে, আর তাদের যা ইচ্ছে তাই করতে পারে। তারা যে মানুষকে একবার টার্গেট করে সেই মানুষটাকে কিভাবে তারা ব্যবহার করবে সেটার জন্য মানুষের যে কোনো ব্যবহারকৃত জিনিস তার কাছে রেখে দেয়। তখন সেটা ভেবে দেখে বাড়িওয়ালাটা যে কথাটা বলেছে এ কথাটা একদমই সত্য কথা, যেটা বইয়েও লেখা রয়েছে।
এরপরে সিনে দেখা যায় তার বিল্ডিংয়ে যে ভাড়াটিয়াগুলো থাকে সবাই বাড়ি খালি করে চলে যাচ্ছে। আর এদিকে তো সিদা তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সিদা কোনো একটা শব্দ শুনতে পায় আর তার ঘুম ভেঙে যায়। আসলে এই বাড়ির ভিতরে অনেক দিন ধরে কিছু ভূতুড়ে ঘটনা ঘটছে। যাই হোক, পরের দিন সকালবেলা সিদা তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সিদাকে বলে, আপনার মেয়ে একদম সুস্থ রয়েছে, তবে আপনার মেয়ে কোনো কিছু দেখে প্রচুর ভয় পেয়ে আছে। আপনার মেয়েকে নিয়ে আপনি খুব সাবধানে থাকবেন। এরপর যখন সিদা তার বাড়িতে ফিরে আসছিল তখন রাস্তায় দেখা হয় মেহেদি নামের সেই ছেলেটির সাথে। মেহেদি একা একা হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরছিল। তখন সিদা মেহেদিকে তার গাড়িতে করে নিয়ে আসে। কিন্তু বাড়ির সামনে আসার পরে সিদা দেখতে পায় তার বিল্ডিংয়ে যত ভাড়াটিয়া আছে সমস্ত ভাড়াটিয়া চলে গিয়েছে। এখন বাড়িওয়ালাও চলে যাচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে এই বাড়িতে এখন সিদা আর তার মেয়ে ছাড়া আর কেউ নেই। তখন সিদার মনে কিছুটা ভয় ঢুকে যায়। সিদা আর দেরি করে না, তাড়াতাড়ি করে তার ঘরে চলে আসে। এসে সমস্ত জামা কাপড়গুলো গুছাতে থাকে। বোঝা যাচ্ছে সিদাও এখন বাড়ি থেকে চলে যাবে। এটা কিন্তু তার স্বামী আরো অনেক আগে বলেছিল, কিন্তু আগে তো সিদা মানতে পারেনি, এই বাড়িটি ছাড়তেও চায়নি। কিন্তু এখন যে পরিস্থিতি, বোঝা যাচ্ছে যে এখন বাধ্য এই বাড়িটি ছাড়ার জন্য সিদা। কিন্তু সিদার মেয়ে দোষা এই বাড়িটি ভুলেও ছাড়বে না। দোষা বলে, আমি আমার পুতুল ছেড়ে কোথাও যাব না। এটা শুনে সিদা একটু রেগে যায়, কিন্তু আবার সে পুতুলটি খুঁজতে থাকে। আবার তখনই দেখা যায় সেই অ্যাটাকের সাইলেন্টটি আবার বেজে ওঠে। তখন সিদা তার মেয়েকে নিয়ে বেসমেন্টে চলে যায়। সেখানে গিয়ে তারা দুজন শুয়ে পড়ে। কিন্তু এক পর্যায়ে সিদা তার ঘরের সামনে সেই জিনটিকে দেখতে পায়। তখন সিদা তাড়াতাড়ি করে সে জিনের কাছে যেতে থাকে। ততক্ষণে সে জিন সেখান থেকে পালিয়ে যায়। ছাদের ভিতরে ঢুকে যায় সেই জিনটি, যেটা ছিল সেই ফাটা দাগ। এসবের ভিতরে সিদা তার মেয়ের শব্দ শুনতে পায়। তখন সিদা তাড়াতাড়ি করে তার মেয়ের কাছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার মেয়ে কারোর সাথে কথা বলছিল। তখন সিদা দোষাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছো? দোষা বলে, আমি জিনের সাথে কথা বলছি। কিন্তু সেখানে দেখা যায় অন্য কেউ আর নেই। এটা দেখে সিদা প্রচুর ভয় পেয়ে যায় আর তার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি ওইভাবেই ঘরের বাইরে চলে যায়। সে এই বাড়িতে আর থাকতে চায় না, সেজন্যই পালাতে চায় এ বাড়ি থেকে। কিন্তু বাড়ি যখন ছিল সিদারা, তখন দেখা যায় মিলিটারিরা সিদাকে এই অবস্থায় দেখতে পেয়ে গ্রেফতার করে। কারণ হলো সিদা তার বোরকা ছাড়াই ঘরের বাইরে বের হয়েছে। আর আমরা কিন্তু জানি মুসলিম কোনো দেশে, বিশেষ করে আরব আমিরাত অথবা ইরাক, ইরান এসব দেশের ভিতরে যদি কোনো মুসলিম মেয়ে বোরকা ছেড়ে বাইরে আসে তার জন্য অনেক বড় অপরাধ। তবে সিদাকে সেই মিলিটারিরা সিদার ঘরে এনে রেখে যায় আর সিদাকে ওয়ার্নিং দেয়, বলে আর কখনো যদি তোমাকে বোরকা ছাড়া বাইরে দেখি তাহলে তোমার শির কাটা হবে, অর্থাৎ তোমার মাথা কাটা হবে। তারপর সিদা তার মেয়েকে অনেক বোঝায়, বলে মা তুমি একদমই ভয় পেও না, আমি তোমার সাথে আছি আর তোমার পুতুলটাকেও আমি খুঁজে বের করে এনে দেব। এটা বলে সিদা ছাদের ভিতর যে ফাটা জায়গাটা ছিল সেই জায়গাটা টেপ লাগাতে থাকে। আর এদিকে দোষা তার পুতুলটিকে এখনো খুঁজতে থাকে। সিদা তাকে বুঝিয়ে বলে, আমি তোমাকে পুতুলটি খুঁজে এনে দেব, তুমি এত পেরেশান হয়েও না মা। এরপর সিদার বাড়িতে কেউ কলিং বেল বাজিয়েছে। সিদা চলে যায় দরজা খোলার জন্য। দরজা খুলে সিদা বাইরে কাউকে আর দেখতে পায় না। এখানে বোঝা যায় জিন আসার সংকেত হলো এটা। সিদা যখন বাইরে যায় সিদার পিছনে দেখা যায় কোনো একটা জিনিস কোনো একটা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সেটা মুহূর্তের ভিতর আবার ঘরের ভিতরে ঢুকে যায়। তখন সিদা বুঝতে পারে তার ঘরের ভিতরে কোনো কিছু ঢুকেছে। তখন সে তাড়াতাড়ি করে সে ঘরের ভিতর ঢুকে তার মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে দেখেছো ঘরের ভিতর ঢুকতে? তখন তার মেয়ে বলে, আসলে একটা মেয়ে এসেছে আর এই মেয়ের সাথে আমি প্রতিদিনই কথা বলি। কিন্তু তখন সিদা তার মেয়েকে বলে, এসব কিছুই না, তুমি একদম ভয় পেও না, জিন বলতে দুনিয়ায় কোনো কিছুই নেই। কিন্তু দোষা বিশ্বাস করে না, বলে তুমি তো দেখেছ। তখন সিদা বলে, এসব কিছুই না, আসলে তুমি ভুল দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে একটা ঘটনা বলে রাখি, এখানে যে জিনটাকে দেখানো হচ্ছে এই জিনটা মূলত সিদা মেয়ে দোষাকে প্রসেস করে ফেলেছে, সেজন্যই এরকম হচ্ছে। যাই হোক, এরপরে দেখা যায় সিদা তার মেয়ের পুতুলটিকে হন্য হয়ে খুঁজছিল। তখন দোষা বলে, জিনটা সত্যি কথা বলেছে, আসলে তুমি আমার মা হয়ে আমার খেয়াল রাখতে পারছো না। এটা শুনে সিদা একটু রেগে যায় আর তার মেয়েকে একটা থাবড় মারে। এতে তার মেয়েও রেগে যায়, সিদার উপরে আক্রমণ করে তার মেয়ে। এখানে বোঝা যাচ্ছিল আস্তে আস্তে দোষা
জিনটির উপরে আয়ত্ত হয়ে গিয়েছে। জিন তাকে আয়ত্তে নিয়ে নিচ্ছে। এরপরে সিন কাট হয়ে যায়। দেখা যায় সিধা তার বাড়ির সিঁড়িতে ঘুমিয়ে আছে। সে স্বপ্নে দেখতে পায় তার মেয়ে পুরোপুরি জিন আয়ত্তে চলে গিয়েছে, আর চাদর মুড়ি দিয়ে সে জিনটি তার মেয়ের কাছে বসে আছে। আর তখনই কোনো একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে দেখে তার বাড়ির টেলিফোন বাজছে। তখন সে টেলিফোনটি রিসিভ করে। টেলিফোনে তার হাজব্যান্ড তাকে বলছিল, তুমি কি ভেবেছো তুমি তোমার মনের মতো চলবে? এটা একদমই হবে না। আমি তোমাকে মনের মতো চলতে দেব না। এতে সুধাও বুঝতে পারে এখানে আসলে তার হাজব্যান্ড ফোনই করেনি, সে জিন মূলত তাকে ভয় দেখাতে চাচ্ছে। এতে সিধাও প্রচুর ভয় পায়। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ। বাড়িতে তারা দুজনই শুধু রয়েছে, আর কেউ নেই এই বাড়িতে। তারা দুজন। এটা মনে হতে সিধা সেখান থেকে উঠে পড়ে, তাড়াতাড়ি চলে যায় তার ঘরে। সেখানে গিয়ে ওয়ার্ডরোব খুলে ওয়ার্ডরোবের ভিতরে সে দেখতে পায় সে পুতুলটি রয়েছে, তবে পুতুলটির অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন। এতে সিধা বুঝতে পারে এই কাজটা জিনের। কিন্তু তখনই আবার দোষা চলে আসে সেখানে। পুতুল এই অবস্থা দেখে বলে, মা, তুমি জিনের সাথে মিলে আমার পুতুলটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছ। আমাকে তুমি জিনের কাছে দিয়ে যেতে চাও? তখন সিধা বলে, মা, এসব কিছুই না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো তো। তুমি ঘুম থেকে ওঠার পর দেখতে পাবে তোমার পুতুলটি একদম ভালো রয়েছে। এরপর সিধা তার মেয়েকে ঘুম পাড়িয়ে সে পুতুলটি ঠিক করে। আঠা দিয়ে জোড়া লাগিয়ে ফেলে পুতুলটিকে। দোষা যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার মা পুতুলটি নিয়ে তার কাছে এসেছে। এতে দোষা খুশি হয়ে যায়। কিন্তু এর ভিতরে আবারও সাইরেন বেজে ওঠে। তখন সিধা তার মেয়েকে নিয়ে আবার বেসমেন্টের দিকে যেতে থাকে। কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পথেই আবার উপর থেকে সিধার মেয়ে সিধাকে ডাকতে থাকে। তখন সিধা বুঝতে পারে এতক্ষণ যে তার সাথে রয়েছে এটা তার মেয়েই নয়, এটাই হচ্ছে জিন। তাই সে আর দেরি করে না, তাড়াতাড়ি করে উপরে চলে যায় তার মেয়েকে আনার জন্য। উপরে যাওয়ার পরে তার মেয়েকে খাটের নিচ থেকে দেখতে পায়। তখন সিধা তার মেয়েকে খাটের নিচ থেকে বের করতে যায়, কিন্তু এই খাটের নিচে যেটা রয়েছে সেটাই হলো মূলত জিন। এটা দেখে সিধা কোনোভাবে সে জিনকে ফাঁকি দিয়ে সেখান থেকে তার মেয়ের কাছে চলে আসে। কিন্তু দোষা তার মাকে বলে, তুমি আবারও আমাকে একলা রেখে চলে গিয়েছ। তখন সিধা তার মেয়েকে বলে, সরি, তুমি আমাকে ভুল বোঝো না মা। কিন্তু ততক্ষণে সেখানে সে জিনটিও চলে আসে। জিনটি এসে দোষাকে তার মার বিরুদ্ধে নিতে থাকে, কিন্তু সিধা তার মেয়েকে কোনোভাবে বুঝিয়ে রাজি করে ফেলে। তবে সেই জিনটি তাদের দুজনের উপরেই চাদর দিয়ে আক্রমণ করে। অনেক কষ্ট করে সিধা দোষাকে জিনের হাত থেকে রক্ষা করে, কিন্তু এতে সিধা ফেসে যায় জিনের কাছে। জিন চাদর দিয়ে সিধাকে একদম দেয়ালের সাথে আটকে ধরে। তখন সিধা তার মেয়েকে বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু দোষা সে তো তার মাকে ছেড়ে যাবে না। অনেক কষ্ট করে দোষা তার মাকে সে জিনের হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপরে দেখা যায় সিধা তার মেয়েকে নিয়ে তাড়াতাড়িতে গাড়িতে উঠে পড়ে, গাড়ি স্টার্ট দেয়, আর সেখান থেকে চলে যায়। রাস্তায় দেখা যায় সিধা গাড়িতে যে পুতুলটি রয়েছে এই পুতুলের মাথা নেই। আবার ঘরের ভিতরে দেখা যায় সিধার একটা বইও রয়েছে। এতে বোঝা যায় এখনো এই জিন সিধাদের উপরে যে কোনো সময় আক্রমণ করতে পারে, মানে তাদের পিছন কখনো ছাড়বে না এই জিনটি। কারণ সিধার বাড়িওয়ালা সিধাকে বলেছিল এই জিন কখনো কাউকে টার্গেট করলে তার পিছন কখনো ছাড়ে না। তাদের জিনিস ভুল করে যদি জিনের হাতে লেগে যায় তাহলে জিন সে মানুষটি কোনো জায়গায় থাকে আর কোথায় যায় কি করে সবকিছু খুঁজে বের করে। আর এটা সেই বইয়ের ভিতরে লেখা আছে। যাই হোক, মুভিটা এই পর্যন্তই। এই মুভিটা একটা সত্য ঘটনার উপর তৈরি। মুভিটিতে দেখানো হয়েছে কোনো পুরুষ মানুষ ঘরে থাকতে পারে না। পুরুষদেরকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধে ঢুকানো হয়, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। আসলে পুরুষ মানুষদেরকে ধরে নিয়ে যে যুদ্ধে দেওয়া হয় এটা কি ঠিক? মোটেও না। কারণ একটা সংসারে পুরুষই হলো মেন। যে সংসারে পুরুষ থাকে না সেই সংসারে ভয়ানক কিছু ঘটনা ঘটে যায়। যাই হোক, মুভির মাঝখানে যে একটা পুরুষ মানুষকে দেখানো হয়েছে সেই মূলত বৃদ্ধ পুরুষ ছিল। আর যুদ্ধক্ষেত্রে কিন্তু কোনো বৃদ্ধ মানুষ দিয়ে কোনো কাজই হবে না। মুভিটিতে আরো কিছু ঘটনা দেখানো হয়েছে। এই যে জিনের ঘটনা, জিনেরা বাতাসের সাথে মিশে যেতে পারে, এটাও কিন্তু সত্য কথা। আবার দেখানো হয়েছে জিনেরা যাকে একবার টার্গেট করে তার পিছনে কখনো ছাড়ে না, এটাও কিন্তু সত্য কথা। কারণটা হলো এই যে মগরুম শয়তান বা ইবলিশ শয়তান, এরা কিন্তু মানুষকে টার্গেট করেছিল বা করেছে, সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত মানুষের পিছন ছাড়বে না এরা, এই ইবলিশ শয়তান বা মগরুম শয়তান। যদিও বা মুভিতে জিন বলা হয়েছে, তবে শয়তান কিন্তু জিন জাতি। বাস্তবে এমন ঘটনা ঘটেছিল। এটা কিন্তু খুবই ভয়ানক ঘটনা।
এমন ঘটনা বাস্তবের সাথে মিল রেখে খুবই কম ঘটে, যেখানে দেখা যায় এই যুদ্ধের সময় জিন বা ভূত মানুষের সাথে কত কিছু করতে চায়, মানুষকে ধোঁকা দিতে চায়। যুদ্ধের সময়টা কিন্তু ভয়ানক এক পরিবেশ। এই সময় একটা ঘটনা ঘটায়, এমন ঘটনা এটা কিন্তু সত্যি ভয়ানক। আসল সত্যতে এমনটাই ঘটে। শয়তানের প্রচলনের পরে কিন্তু মানুষের সাথে মানুষের যুদ্ধ লেগে যায়। ইরাক ইরানের ভিতরে যে যুদ্ধটা লেগেছে এটাও কিন্তু শয়তানের প্রচলনের পরে যুদ্ধ লেগেছে। যাই হোক, কেমন লেগেছে এক্সপ্লেনেশন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এমন এক্সপ্লেনেশন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম, সেজন্য আমি আগাতেই পারছি না আর ভালোভাবে ভিডিও বানাতে পারছি না। তো আমাকে একটু সাপোর্ট করলে আমি আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবো।